আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, এখন আমার আসলে এই মুহূর্তে কিন্তু আমি সচরাচর ভিডিও দেই না। এটা একটা অড টাইম আমার জন্য। আপনারা জানেন যে আমি কিন্তু রেগুলার চেষ্টা করি যে আপনাদের একটা রিল্যাক্স করার যে সময়টা থাকে, যেমন ধরুন সবাই কর্মব্যস্ত জীবন শেষে যখন এশার নামাজ পড়ে হোক বা সন্ধ্যাকালীন মাগরিবের নামাজ পড়ে যখন একটা রিল্যাক্স সময় কাটায়, আমি সেই সময় আমার ভিডিও ছাড়ার একটা উপযুক্ত সময় মনে করি এবং গত 6-7 বছর ধরে আমি সেই একই সময় ভিডিও আপলোড করে থাকি। কিন্তু ইদানিংকালে যেহেতু দেখা যাচ্ছে যে টাইম টেবিল বা শিডিউল আমি নিজেও কন্টিনিউ রাখতে পারছি না, এজন্য মাঝে মধ্যে যখন খুব ভালো কিছু পাই আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। ঠিক যেমনটা আজকে আমি এখন ভিডিও না দিয়ে কোনোভাবেই পারছি না। তার আসল কারণ আমি একটা জিনিস গত পরশুদিনই জেনেছিলাম। পরশুদিন বলতে দর্শক আসলে এখন যে মুহূর্তে দিয়েছি সেখান থেকে আরও 24 ঘন্টা আগে বলা যায় বা তার আগে। সো গতকালকে নাগাদ আমি আরও একদিন আগে জানতে পেরেছিলাম যে শারমিন আর রাজের কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস জানিয়েছিলাম যে রাজ তার চ্যানেলের নাম পরিবর্তন করে আর কি আর ড্রিম লাইফ এটা দিয়েছিল আর কি। ঠিক আছে, তো যেহেতু আমি এটা জানতে পেরেছিলাম, তো আমি বুঝেছিলাম যে একটা ঘটনা ঘটে যাচ্ছে বা একটা সমস্যা হয়েছে। সো এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম। সো এরপর যে আসলে শারমিনের জাস্ট একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দরকার ছিল, কারণ তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া কিন্তু আমি আসলে একদম কনফার্ম যে একটা ওয়ে আমি বুঝতে পারছিলাম সেটা বলছিলাম না, কারণ চাচ্ছিলাম জিনিসটা যেহেতু খারাপ জিনিস, একটা সংসার ভাঙ্গার জিনিস, সেটা আমি আগে না বলি, সেটা শারমিন তার নিজের মুখ থেকে বলুক। বাট আমি কিন্তু এটা আগে জেনে গিয়েছিলাম। বাট কিছু জিনিস আমি মনে করি এরকম জিনিস নিজের থেকে বলার চাইতে ভালো যার সাথে ঘটেছে সে যেন অ্যানাউন্সমেন্ট করে, কারণ এই সমস্ত জিনিস একটা খারাপ জিনিস। বাট এটা শারমিন বলার জন্য ওয়েট করছিল এবং সে কিন্তু আজকে সেটা বলেছে। সো এখন সবাই কিন্তু রিয়্যাক্ট করবে একটা যে আসলে এখানে ভালো হলো না খারাপ হলো। বাট আমি শারমিনকে বলবো কংগ্রেচুলেশন, কারণ শারমিন অনেক বোল্ড একটা ডিসিশন নিয়েছে এবং সে তার জীবন নিয়ে বেঁচে ফিরেছে। লাশ হয়ে ফেরার থেকে ভালো সে তার জীবন নিয়ে ফিরেছে। আমি শারমিনকে বলবো পিছনে না থাকিয়ে জাস্ট সামনে আগাক, মুভ অন করুক, হাসি খুশি থাকুক। রাজের সাথে সংসার করলে 2-3 বছর লাশ হয়ে ফিরত। রাজের এমন এমন জিনিস আজকে আমি দেখাবো, আমি আজকে একটা ভিডিও ফুটেজে দেখাবো দর্শক, আপনারা দেখে জাস্ট আমাকে একটা কথা বলবেন, একটা কথা, যে রাজের ওই সময় সে যেভাবে করে কথাটা বলছে, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে বলার ভঙ্গি, আমার কাছে মনে হয়েছে সে অবশ্যই কোনো খারাপ জিনিসে আসক্ত ছিল। ওই খারাপ জিনিসে আসক্ত থাকাতে সে এইভাবে করে কথা বলছে। এবং আপনারা দেখবেন ফুটেজটা দেখাবার, আপনাদের যদি মনে হয় হ্যাঁ ভাই আপনি একদম ঠিক ধরেছেন, কমেন্ট করে জানাবেন। আর আমি ভুল হলে আমাকে সেটাও বলবেন, ভাই আপনি ভুল কথা বলেছেন। আমি আপনাদের মতামত জানতে চাই। রাজের ওই ভিডিও ফুটেজে দেখে আপনারা বলবেন যে রাজ আসলেই খারাপ জিনিসের সাথে আসক্ত কিনা, এটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। সো আমার আজকের ভিডিওর একটা পোর্শনে সেগমেন্টে থাকবে রাজ শারমিনের বিষয়, এবং দ্বিতীয় সেগমেন্টে থাকবে বাপ্পিকে নিয়ে। বাপ্পিকে নিয়ে আমি খালি একটা জিনিস আজকে প্রমোট করব, জানাবো আপনাদেরকে, যেই সন্তান তার মরা মাকে নিয়ে বদনাম করতে ছাড়ে না, সেই সন্তান তার মা জীবিত থাকাকালীন কী কী অন্যায় অত্যাচার টর্চার করতে পারে, খালি একটাবার ভেবে দেখবেন। বাপ্পি তার মরা মাকে নিয়ে বদনাম করতে বসেছে টাকা কামানোর জন্য। বাপ্পি তার মরা মাকে নিয়ে বদনাম করছে তার সন্তানকে দিয়ে। এর চাইতে পৃথিবীতে নিকৃষ্ট উদাহরণ আর হতে পারে না কোনো সন্তানের জন্য। আমি জানি না আসলে বাপ্পি কী খেয়ে বেঁচে আছে। আমি শুনলে ঘৃণা লাগে দর্শক বাপ্পিকে নিয়ে, আসলে কীভাবে করে একটা সন্তান তার মাকে নিয়ে বদনাম করতে বসে। আপনারা প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিওয়ান এটার একটা ভুল কনসেপ্ট বের করেছেন, সেটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো দর্শক, আমার আজকের ভিডিওটা আমি মনে করি গত কয়েকদিনের মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, এবং আপনাদের প্রত্যেকের জন্য এটা খুবই দরকারি একটা ভিডিও, এবং পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনুরোধ থাকলো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো ভিডিও শুরুতে দর্শক বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। শুরুতে দর্শক রাজ শারমিনের যে চ্যাপ্টারটা সেটা ক্লোজ করব, তারপর আমি বাপ্পাকে নিয়ে আসবো। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনারা একটা ভিডিও দেখেছেন হয়তো, শারমিন দিয়েছে। শারমিন একটু হতাশা নিয়ে, একটু কনফিউশন নিয়ে, একটা কাউটিক এনভায়রনমেন্টে সে একটা ভিডিও দিয়েছে। সে বলছে যে আসলে আমি কী করব, কী বলবো কিছুই বুঝতে পারছি না। একটা দীর্ঘ শ্বাস সে ছাড়ছে এবং সে বুঝিয়ে দিয়েছে তার সাথে রাজের সম্পর্কটা আর হয়নি, কারণ সে বলেছে যে সম্পর্কের মাঝখানে একটা ইগো চলে এসেছে। অবশ্যই আসবে, না আসাটা অস্বাভাবিক। ঠিক আছে, ইগো আসবে না কেন? এখানে ইগো না আসলে আমি বলতাম সেটা অস্বাভাবিক। অবশ্যই ইগো আসতে হবে, এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে ইগো থাকে। বাট কিছু কিছু সময় সেই ইগোটা যদি কোনো ভালো কাজে হয়,
সেখানে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। ইগো জিনিসটা খারাপ, কিন্তু যদি এই ইগো ভাবটা যদি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে, সেই ইগোটা অবশ্যই ভালো। যেমন আমরা অনেকে বলি যে মিথ্যা বলা খারাপ, বাট কোনো মিথ্যার জন্য যদি কারো ভালো হয়, সেই মিথ্যাটা আসলে খারাপ বলা যাবে না, কারণ আপনি সেটা অন্যের ভালোর জন্য করছেন। ঠিক এরকম। তো এখানে আমি ঘটনার ফুল কনসেপ্ট আপনাদেরকে বলি। ঠিক আছে? এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে দর্শক। প্রথমত আপনারা বলতে পারেন, ভাই শারমিন যদি সংসারটা ভাঙ্গারই হতো তাহলে সে এই গত কয়েকদিন নাটকটা কেন করলো? দর্শক, এখানে তো গুটিবাজি। এই গুটিবাজিটা আসলে আমি গুটিবাজি শব্দটা বলছি, বাট এটা শারমিনের জন্য দরকার ছিল। কারণ দেখুন, একটা জিনিস বুঝবেন, রাজ কিন্তু শারমিনের প্রত্যেকটা জিনিস আটকে রেখেছিল। তার চ্যানেল থেকে শুরু করে, তার ফার্নিচার থেকে শুরু করে, গোল্ড টোল্ড সব কিছু আটকে রেখেছিল, মানে রাজ তার জিম্মাতে রেখেছিল। সো রাজ চাইলে কিন্তু শারমিনের অনেক বড় ক্ষতি করে দিতে পারত। সো ওই সময়তে আসলে গরম মাথায় ইগোইস্টিক মনোভাব নিয়ে কাজ করার চাইতে ভালো বুদ্ধি দিয়ে কাজ করা। এবং শারমিন, আমি মনে করি বেস্ট স্টেপ নিয়েছে। সে ওই সময়তে মানুষের সালিশ বিচার ডেকেছে, কথাবার্তা বলেছে, অনেক ডকুমেন্ট রেখেছে, রাজের কথাবার্তার প্রমাণ রেখেছে, সে যে কথাবার্তা বলেছে সেটার ভিডিও ফুটেজের প্রমাণ রেখেছে, এবং পাশাপাশি রাজের সাথে একটা সহমর্মিতার একটা আচরণ দেখিয়েছে যে সে আবার নতুন করে সংসার করতে যাচ্ছে। রাজকে আরেকবার সুযোগ দিয়েছে, শারমিনের সাথে ঘুরতেও যাচ্ছে। এতে করে শারমিন রাজের ভেতরে এসেছে আরেকবার, রাজের সাথে ক্লোজ হয়ে মেশার চেষ্টা করেছে, রাজের সাথে কিছু রাত থেকেছে, এবং রাজের সাথে সম্পর্ক করে সে আসলে রাজের কাছ থেকে তার চ্যানেলটাকে রিকভার করলো, তার পাসওয়ার্ডটাকে রিকভার করলো, তার যে ফার্নিচারগুলো সেগুলোকে রিটার্ন দিতে বললো। মানে বিভিন্ন জিনিস যেটা যেটা রাজ জিম্মায় রেখেছিল তার, সেই জিনিসগুলো শারমিন তার আয়ত্তে আগে আনলো। কারণ সে যদি রাজকে আগে খেপায় দেয়, রাজ তার যে কোনো ক্ষতি করতে পারতো। কারণ শারমিন রাজের সাথে কখনো পারবে না, কারণ রাজ খারাপ জিনিসের সাথে আসক্ত আছে। এখন স্বাভাবিকভাবে শারমিন একটা মেয়ে মানুষে পারবে না। সো শারমিনকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, রাদার নট শক্তি দিয়ে। রাজের হাতে শক্তিতে শারমিন পারবে না, বাট বুদ্ধিতে তো পারবে। সো সে বুদ্ধিতে কাজ করেছে শারমিন, এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। হয়তো অনেকে এটা বলবেন, ভাই এটা কেমন কথা, আমি বলবো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ দর্শক, আমি আজকে রাজের যে ভিডিওগুলো দেখাবো, দেখে আপনারাও বলবেন, ভাই শারমিন বেঁচে গেছে, শারমিন বেঁচে গেছে, রাজের মতো ছেলের সাথে সংসার করেনি। বিশ্বাস করেন ভাই, আপনারা আমাকে কথা বলবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা আমাকে কথা বলবেন। আমার যদি পুরো ভিডিওটা শোনেন, নিজেরাই বলবেন শেষমেশ। তো অ্যাট লাস্ট শারমিন যখন তার সব কিছু রিকভার করলো, দেখবে চ্যানেলটা নিয়ে আসলো, লাস্ট কিছুদিন সে টানা ভিডিও দিচ্ছিল, এবং সে কিন্তু পরবর্তীতে আজকে ডিক্লেয়ার করলো তার ডিভোর্স, মানে সে ছাড়াছাড়ি করেছে। এবং এই ডিভোর্সটা আসলে দর্শক আজকে না, সে গতকালকেই তাদের মধ্যে ডিভোর্স অফিসিয়ালভাবে হয়ে গিয়েছিল, বাট অ্যানাউন্সমেন্টটা শারমিন আজকে তার চ্যানেলের মাধ্যমে করেছে। তো কথা হচ্ছে, এখানে শারমিনের রিয়াক্ট করা উচিত কীভাবে? আমি বলবো, ভাই ট্রিট দেন। এখন আমি বলবো, আপনি ট্রিট দেন সবাইকে ডেকে ডেকে, যে আপনি ডিভোর্স দিয়েছেন, আপনি জীবন নিয়ে বেঁচে ফিরেছেন, আপনি লাশ হয়ে ফিরেন নাই। এবং আমি বলবো, যদি আমার কোনো কথার প্রভাব থাকে আপনার এই ডিসিশন নেওয়ার জন্য, যদি আমার কোনো চ্যানেলের কোনো দর্শকদের কথা, কোনো কমেন্টে যদি আপনার এই সংসারে ডিভোর্স দেওয়ার জন্য কোনো প্রভাব থাকে, আমি বলবো অবশ্যই পার্সোনালি একবার হলেও ধন্যবাদ দিয়ে যাবেন। কারণ আমি যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, আপনি যদি এই ছেলের সাথে সংসার করতেন, আপনার জীবন টানাস্তানি করে দিত। অনেকের জন্য ডিভোর্সটা অনেক মানে অভিশাপ স্বরূপ, খারাপ হয়, কিন্তু আপনি যে ডিভোর্সটা নিয়েছেন, বোল্ড একটা ডিসিশন নিয়েছেন, এবং আপনার লাইফ এটা অনেক ভালো করে দেবে। কারণ রাজের পরিবার যতটা নিকৃষ্ট, যতটা লোভী, আপনি এই পরিবারে কখনো ভালো থাকতে পারতেনই না। হ্যাঁ, আপনি খারাপ হন ভালো হন, ইট ডাজন্ট আ বিগ ডিল, সেটা আমার দেখার বিষয় না। বাট আপনি যার সাথে থাকছিলেন সেই মানুষটা খারাপ ছিল। কারণ একবার যদি আপনাকে হাত তুলেছে এত খারাপভাবে, ভবিষ্যতে এটার পরিণতি আরও খারাপ হতো। ঠিক আছে? এবং একটা জিনিস বুঝবেন, আপনাদের মধ্যে সব কিছু কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, সালিশ বিচার হয়েছে, গোল টেবিল বৈঠক বসেছে, সব কিছু ঠিক হওয়ার পরও রাজ কীভাবে করে আমাকে মেসেজ দেয়, কীভাবে করে আমাকে কমেন্ট করে কীভাবে করে আবারও সে সাফাই দেয়। এরপর কিন্তু আপনার সাথে আর তার থাকাটা কোনোভাবেই মানায় না। সব কিছু না ঠিক হয়ে যাচ্ছিল, তাহলে রাজ কীভাবে করে কেন আমাকে কমেন্ট করলো আবার? এটা কি রাজ উত্তর দিতে পারবে? পারবে না কিন্তু। সো আমি বলবো, আপনার সিদ্ধান্তটা একদম সঠিক হয়েছে। এখানে আপসেট হওয়ার, মন খারাপ করার, কী করবো বুঝতে না পারার কিছুই নেই। বরং আমি বলবো ট্রিট দেন। আপনি যদি কালকে থেকে পার্টি করেন, মানুষ আরও খুশি হবে যে আপনি ডিভোর্স দিয়ে খুশি আছেন। বরং আপনার এই মন মরা ভাব, এরকম কী করবো, এগুলো তো আসলে ন্যাকামো লাগবে। ভালো হবে কালকে একটা 5 স্টার হোটেলে গিয়ে পার্টি দেন, পার্টি করেন, সেটা ভালো হবে। রাজকে দেখেন, রাজ ভাব দেখাচ্ছে সে মানে কী না কি হয়ে গেছে। আমি শারমিনকে নিয়ে আর কিছু বলতে চাই না, জাস্ট বলবো এখানে ভাবার কিছু নেই, বেস্ট একটা ডিসিশন নিয়েছেন। আর আপনার এই ডিসিশনের যদি আমার চ্যানেল বা আমার কোনো দর্শকের কোনো কমেন্ট বা আমার কোনো কথা আপনাকে প্রভাবিত করে থাকে, আমি অবশ্যই বলবো আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, বা আমার দর্শকরা ধন্যবাদ মানে একটা থ্যাঙ্কস পাওয়ার অবশ্যই যোগ্য, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। আচ্ছা, আমি রাজের কথা বলবো।
রাজের কথা বলতে গেলে আমি সবার আগে রাজকে বলবো, ভাই আমি আপনাকে তুই তোকারি করবো না। আমার একটা কোয়ালিটি আছে, আমার একটা ক্লাস আছে, আপনার না থাকতে পারে ভাই, আমার ক্লাস আছে। আপনিই দেখলাম গতকালকে পারভেজকে অনেক অ্যাটাক করেছেন। আপনারা চিনেন পারভেজ ভাই ব্লগ, মানে বিল্লালের বন্ধুকে রাজ তামাস্তানি করে অ্যাটাক করেছে এবং খুব খারাপভাবে আজে বাজে কথা বলেছে। হ্যাঁ, পারভেজও কথা বলেছে, সেটা লিগাল, সেটা বলা উচিত ছিল। এখন রাজেরটা কেন আমি ধরলাম তাহলে? কথা শুনুন দর্শক, রাজ গতকালকে একটা কথা অনেকবার বলেছে যে তুই কে, তুই কে, তুই ভিডিও দেওয়ার কে? আমার পারমিশন নিয়েছেন? আমার পারমিশন নিছোস, তুই ভিডিও দিবি কেন? আমি কি অনুমতি দিয়েছি তোকে ভিডিও করার? ভাই শোন, আমি বলি, রোস্টিং করতে অনুমতি লাগে না, রোস্টিং বানানটাকে জানি না আসেন। এখন পর্যন্ত চ্যানেল শব্দের উচ্চারণ করতে পারেন না, সেলেন সেলেন বলেন। সেলেন আবার কিতা? হ্যাঁ, সেলেন কিতা? চ্যানেল, ইটস চ্যানেল। এসব মূর্খ যে করতে, আমি শারমিনকে একটা জিনিসের জন্য সবসময় বলবো যে ভাই পারলে এখন ক্যামেরার সামনে 20 বার কান ধরে উঠবস করতে। আমি পারলে শারমিনকে এখন কান ধরে উঠবস করাতাম যে ভাই তোর জন্য আজকে এই রাজের মতো একটা, মানে একটা বিষাক্ত, মানে একটা পয়জন একটা ইউটিউবে চলে আসলো। আজকে শারমিন যদি তাকে বিয়ে না করতো, রাজকে কেউ চিনতও না, রাজের ভিডিও কেউ দেখতো না, সারাদিনে গোবর খেতে থাকতো বসে বসে। আজকে শারমিনকে বিয়ে করে শারমিন একটা পরিচয় নিয়ে রাজ এখন দেমাগ দেখাচ্ছে। এই শারমিনকে এটার জন্য একটা শাস্তি দেওয়া উচিত। এটার জন্য শারমিন অবশ্যই শাস্তি পায় যে রাজের মতো একটা কুলাঙ্গার, একটা মানে অশোভন একটা ছেলেকে সে ইউটিউবে নিয়ে এসেছে, দাঁড়া করিয়ে দিয়েছে। শারমিনকে এটার জন্য অবশ্যই শাস্তি নিতে হবে। এবং আমি মনে করি তাকে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে হলো 20 বার কান উদ্বোস করা উচিত যে আমি রাজের মতো ছেলেকে ইউটিউবে দাঁড়া করিয়ে দিয়েছি। 2 বেলা ভাত খেয়ে থাকতে পারতো না সে ছেলে, এখন দেমাগ দেখায় শুধুমাত্র শারমিনের জোরে আর কি। শারমিনের অনেক ভুল কাজ করেছে, রাজকে তো বিয়ে করেছে বুঝলাম, তাকে একটা চ্যানেলও দাঁড়া করিয়ে দিয়েছে। তো রাজকে আমি এটা বলতে চাই, রাজ অতীত ভুলে গেছে। রাজ অনেক দিন ধরে ইউটিউব আসার চেষ্টা করছিল, বাট কোনোভাবেই পারছিল না, সাকসেস হচ্ছিল না, কারণ কেউ তাকে চেনে না। ইউটিউব কিন্তু দর্শক অনেক কঠিন জায়গা, সহজে ভাইরাল হওয়া যায় না। তো রাজ যেটা করেছে, সে শারমিনকে বিয়ে করে শারমিনের একটা পরিচয় নিয়েছে। অলরেডি কিন্তু শারমিনের একটা ফেস ভ্যালু ছিল, সেটা ভালোভাবে হোক সেটা খারাপভাবে হোক, শারমিনকে সবাই চেনে। তো শারমিনকে যেহেতু চেনে, যখন রাজ পরিচয় দিবে আমি শারমিনের জামাই, অটোমেটিক কিন্তু সবাই রাজের ভিডিও দেখবে, এটাই বাস্তব। তো শারমিনের জামাইয়ের পরিচয় কিন্তু রাজ আজকে ইউটিউবে এসেছে। রাজকে কিন্তু আমরা কেউ রাজ হিসেবে চিনি না, শারমিনের জামাই হিসেবে চিনি। রাজ কিন্তু নিজের যোগ্যতা এখানে দাঁড়ায়নি, রাজ কিন্তু নিজের যোগ্যতা তার চ্যানেলটাকে দাঁড়া করায়নি, শারমিনের পরিচয় দাঁড়া করিয়েছে। তো এখানে দর্শক বলা বাহুল্য, গতকালকে রাজ অনেকবার বলছিল, মানে এত বিভৎস করে কথাটা বলেছিল, আমি ফুটেজটা দেখাবো আপনাদেরকে। রাজ বলছে আমি আমার যোগ্যতায় দাঁড়িয়ে আছি। দর্শক শুনবেন কথাটা, রাজ কী বলেছে। বলছে আমি আমার যোগ্যতায় দাঁড়িয়েছি, আমাকে দিয়ে সবাই দাঁড়িয়েছে, আমাকে দিয়ে সবাই দাঁড়িয়েছে, আমি কাউকে দিয়ে দাঁড়াইনি, আমাকে দেখিয়ে সবাই দাঁড়িয়েছে। মানে হোয়াট দ্য ফুচকা ভাই, ফুচকা তো খেয়েছি আমরা সবাই, ফুচকা খেতে মজা, কটকট কটকট করে, কিন্তু ভাই এটা কী বললো রাজ? এটা শুনে আমার ডায়রিয়া এখন পর্যন্ত সারেনি ভাই। আমি কোনো কিছুতেই আমার ডায়রিয়া সারাতে পারছি না, আমার কালকে থেকে ডায়রিয়া লেগে আছে এটা রাজের কথা শোনার পর থেকে। এটা কী কথা বললো রাজ? মানে কল্পনা করতে পারিনি যে রাজের মতো একটা, মানে কী বলবো আসলে, আমার তো কোনো কম্পেয়ার করার মতো জিনিস আসছে না। রাজ এটা কী বললো? রাজকে দিয়ে নাকি সবাই দাঁড়িয়েছে? ভাই শারমিন কয় বছর হয়েছে ইউটিউবে আছে আপনি জানেন? কয় বছর ধরে শারমিন ইউটিউবে আছে? হ্যাঁ, বিল্লাল কয় বছর ধরে আছে আপনি জানেন? আমি কয় বছর ধরে আছি আপনি আমারটা জানেন? আমি শারমিনেরও আরও 2 বছর আগে আসছি ইউটিউবে। শারমিন আমারও অনেক বছর পরে আসছে। আপনি আমার ইউটিউবে বয়স জানেন আমি কয় বছর ধরে আছি? আপনি জানেন? আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনি জানেন? আপনি বলছেন আপনাকে দিয়ে সবাই দাঁড়িয়েছে, মানে এই কথা যে বলেছে না দর্শক। এবং এই সময় যে রাজের একটা এক্সপ্রেশন ছিল, বিলিভ মি দর্শক, বিলিভ মি, আপনারা তারকাদের গল্পের যদি কোনো একটা কথা বিশ্বাস করেন, এটাকে বিশ্বাস করুন। রাত যখন তার কলার জাগিয়ে বলছিল না সবাই আমাকে দিয়ে দাঁড়িয়েছে, ওই সময় রাজের ফেসের যে এক্সপ্রেশন, দর্শক আমি আবারও বলছি, বিলিভ মি, বিলিভ মি, বিলিভ মি, রাজের এক্সপ্রেশন দেখে আপনারা সবাই বলবেন রাজ কিছু না কিছু একটা খারাপ জিনিসে আসক্ত আছে এবং খারাপ কিছু খেয়ে তারপর ভিডিও করতে বসেছে। যদি এটা আপনারা আমাকে না বলেন, আমি আজকে থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দেব। কারণ কি দর্শক, আমি যা দেখেছি রাজের চেহারার মধ্যে, চোখে মুখে যে একটা অ্যাগ্রেসিভ ছাপ, একটা ডোন্ট কেয়ার ভাব, এটা একমাত্র তাদের মধ্যেই হয় যারা ফ্যান্টাসিতে থাকে। এবং ফ্যান্টাসিতে কখন যায়? যখন তারা খারাপ জিনিস আসক্ত থাকে বা খারাপ কিছু গ্রহণ করে তারপরে কথা বলতে আসে। রাজার মধ্যে ওই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছিলাম। আমি আপনাদেরকে সেই ফুটেজটা দিয়ে দিব।
আপনারা দেখবেন, দেখে আমাকে অবশ্যই আজকে কমেন্টে ফিডব্যাক একটা কমেন্ট করে জানাবেন ভাই আপনার কথা ঠিক নাকি ভুল। আমি এই কমেন্ট আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে চাই, যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের কাছ থেকে আমি এটা একটা ফিডব্যাক কমেন্ট চাই। এখন কোন জায়গায় গেলে দেখতে পারবেন সেটা আমি একটু পর বলছি, কারণ নাহলে আপনারা এখনই চলে যাবেন। সো এখন চলে গেলে আমার বাকি কথাগুলো শুনবেন না। সো আমি চাচ্ছি আমার কথাগুলো শুনে তারপর যান। আমি বলে দেবো একটু পর মনে করে। তো রাজ গতকালকে এই কথাটা বললো, সো এটা সবচেয়ে অযৌক্তিক কথা। এরপর রাজ আরও কথা বলেছে, সে বারবার বলছে আমার পারমিশন ছাড়া আমার ভিডিও বানান কেন। ভাই রোস্টিং করতে অনুমতি লাগে না। আজকে রোস্টিং দেখবেন, ক্যারিমিনাতিকে চেনেন, ইন্ডিয়ার সবচেয়ে বড় রোস্টার, যাকে তাকে নিয়ে রোস্ট করে। সে জায়গায় আপনারা তো চেলাপুলা, আপনারা পুঁটি মাছও না। তো সেই জায়গায় আপনাদেরকে নিয়ে কথা বলে আপনার সৌভাগ্য। আপনার মতো একটা ছ্যাচরকে নিয়ে যে আমি কথা বলি, আপনি বলবেন ধন্যবাদ ভাই তারকাদের গল্প, আপনার চ্যানেলের একজন মানে দর্শক। বিশ্বাস করেন ওরা যে চ্যালেঞ্জ বলে, ওদেরকে ভেঙ্গাতে তখন আমার মুখ থেকে চ্যালেঞ্জ বের হয়ে যাচ্ছিলো চ্যানেল বলতে গিয়ে। কারণ এটা নিয়ে দেখবেন পরে আমাকে রোস্টিং করবে, ভাই আপনি তো চ্যালেঞ্জ বলেন। আসলে দর্শক আমি চ্যালেঞ্জ বলি না, তাদেরকে ব্যঙ্গ করতে করতে এখন আমি অরিজিনাল উচ্চারণই ভুলে গিয়েছি, এরকম একটা অবস্থা। তো মানে রাজ যেটা হয়েছে দর্শক, মানে আমি বলতে চাচ্ছি রাজকে যে আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত তার, যে আমার চ্যানেলের একজন সদস্য সে, আমি তাকে নিয়ে দুটো কথা বলেছি, হোক নেগেটিভ হোক পজিটিভ, তার এটাতে সুক্রিয়া করা উচিত যে আমি তারকাদের গল্পের মুখ থেকে আমার নাম উচ্চারণ হয়েছে আপনার মতো একটা আবর্জনার। শারমিন হাফ ছেড়ে বেঁচেছে, বিশ্বাস করেন ভাই। আপনার মতো ছেলের সাথে সংসার করার থেকে শারমিন যে ডিভোর্স দিয়েছে না, শারমিনের সাথে যদি মানে আমি পারলে আমি তারে বলতাম এখন ট্রিট দিতে। মানে আমি এত খুশি হয়েছি দর্শক, মানে আমি আমার এক্সাইটমেন্ট ফেলে আমি এখন এত রাতে ভিডিও দিতে বসেছি শুধুমাত্র শারমিনকে কংগ্রেচুলেশনস জানানোর জন্য। কারণ আমি যেটা দেখছিলাম, আমি যেটা শুনছিলাম, তার হয়তো আমি কিছু বলেছিলাম, অনেক কিছু ভিতরে রেখেছি, কারণ সব কিছু সবসময় বলা যায় না দর্শক। আমি যা যা বুঝতে পারছিলাম শারমিনকে নিয়ে, আমি বললাম না দর্শক একটা মেয়ে খারাপ হোক, শারমিনকে নিয়ে তো আমরা অনেক খারাপ কথা শুনেছি, তাকে নিয়ে অনেক রোস্টিং হয়েছে, সেগুলো এক সাইডে রাখলাম। বাট যখন আমি একটা জিনিস বুঝলাম যে আচ্ছা, হোক সে আমার শত্রু, হোক সে আমার বন্ধু, যাই হোক, বাট যখন একটা মানুষের জীবন বুঝবো এখানে গেলে বিপন্ন হবে, ভাই আমি চেষ্টা করবো সেই মানুষটাকে সেখান থেকে যাওয়ার জন্য বিরত রাখতে। আমি বুঝতে পারছিলাম ভাই এখানে শারমিন যদি যেত, সে সংসার করতো দূরের কথা, শারমিন একদম ফিনিশ হয়ে আসতো। মানে রাজ আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত। আপনারা বিশ্বাস করুন দর্শক, রাজের আসল রূপ এখন পর্যন্ত দেখেন নাই। আপনাদেরকে আমি আজকে যতটুকু নমুনা দেখাবো আজকে, তার 0.0000001% রূপ দেখাবো। তার বাকি সব পার্সেন্ট রূপ এখনও তার ভিতরে সুপ্ত অবস্থায় আছে। আপনারা রাজার আসল রূপ সম্পর্কে এখনও জানেন না। কতটা ডেয়ারিং একটা ছেলে। এই ছেলে যদি ভিডিও দেখা অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধ না করেন, এই ছেলে যদি ইউটিউবে এরকম করে টাকা কামাতে থাকে, এ ভয়ানক রকমের অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এখন তো দর্শক আপনারা কেউ বলতে পারবেন না যে ভাই রাজ শারমিনের হাজব্যান্ড, রাজ এখন শারমিনের এক্স হয়ে গেছে, সাবেক পতি ছিল, ডিভোর্স হয়ে গেছে। সো এখন কেন দেখবেন তার ভিডিও? একটা ব্যাচেলার ছেলের ভিডিও দেখার কি আছে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কি আছে? কিছু আছে? সো বরং এরকম মানুষের ভিডিও দেখলে আপনারা যেটা হবে, আপনারা ভুল পথে পরিচালিত হবেন। আপনাদের ভুল পথে পরিচালিত মানে হওয়ার চেয়ে ভালো না অলরেডি স্কিপ করে আসুন। কারণ এই মানুষটাকে যদি, আমি একটা কথা বলেছিলাম, অশিক্ষিত মানুষের হাতে যদি টাকা দেন সেটা কিন্তু খারাপভাবে ব্যবহার হবে। সো রাজ কিন্তু সেরকম একটা ছেলে, যে সামান্য চ্যানেল শব্দের উচ্চারণ করতে পারে না, চ্যালেঞ্জ বলে, ঠিক আছে? সেই মানুষকে যদি আপনারা এরকম অজস্র টাকা হাতে ধরিয়ে দেন, বিপদ ডেকে আনবেন ভাই। আমি আর কিচ্ছু বললাম না, বিপদ ডেকে আনবেন। ইটস হাই টাইম এনাফ। আপনাদের উচিত রাজের থেকে এখন দূরে সরে আসা। সে বারবার কিন্তু বলছে দেখবেন আমাকে সাপোর্ট করবেন, কারণ সে জানে তার ভিতরে ভয় আছে। মানে এতদিন শারমিনের পরিচয় সে এখানে এসেছে, এখন তো শারমিন নেই, তাহলে কে তাকে দাঁড়া করাবে? এই জন্য সে ভয় পাচ্ছে। সো ভয় পাওয়ার আগেই আমি মনে করি আপনাদের উচিত রাজকে বয়কট করা। কারণ এই ছেলেকে যত দ্রুত বয়কট না করবেন, সে আরও বেশি হিংস্র হয়ে উঠবে। আমি কিন্তু গতকালকে রাজের কথাবার্তার অঙ্গভঙ্গি থেকে বুঝতে পারছিলাম সে কিন্তু উল্টাপাল্টা কথা বলতো দর্শক, খুব উল্টাপাল্টা কথা বলছিল। আমি এভাবে কাউকে মাথা গরম করে কথা বলতে কোনোদিন দেখিনি, এমনকি বাপ পিতি হিসেবেও দেখিনি, যেভাবে রাজ গতকালকে এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল। আমি ভাবছিলাম এরকম একটা ছেলের সাথে শারমিন সংসার করছিল কীভাবে এতদিন। এটা তো দেখলেই ভয় লাগে। আমি একটা পুরুষ মানুষ, রাজের যে চেহারা, যে এক্সপ্রেশন, এটা দেখলে দেখবেন তার বিভৎস লাগে দর্শক। আর এটা শারমিন এত মাস টলারেট করেছে, সহ্য করেছে, অকল্পনীয় দর্শক। আপনারা জাস্ট আমার সেই ফুটেজটুকু দেখবেন, আর কিচ্ছু বললাম না। সো রাজ আর শারমিনের বিষয় খেলে এতটুকু বলবো, শারমিনের দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নেই। শারমিন যা করেছে ভালো করেছে। হ্যাঁ, হতে পারে একটা মেয়ের লাইফে একটা ডিভোর্সের দাগ অনেক খারাপ, বাট ভাই দিন শেষে এতটুকু সুক্রিয়া করতে পারেন,
মরে যাওয়ার থেকে বেঁচে থাকা ভালো। আপনি ওখানে গেলে অনেক খারাপ কিছু হতে পারতো। ঠিক আছে, আপনার চ্যানেলটা নিয়ে গিয়েছিল, আপনার সব কিছু নিয়ে গিয়েছিল। সো এখন সব কিছু ফেরত এনেছেন, ভালো মতো লাইফটাকে মুভ অন করুন। যদি মন চায় সংসার করতে, আবার কোনো একটা ভাই এরপরে দেখলে না, আপনি আপনার বয়স অনুযায়ী একটা ছেলে দেখেন ভাই, ওই সাদা চামড়া কচি ছেলে এগুলো দেখেন না। একটা সংসারী ছেলে দেখে যদি মন চায় বিয়ে করতে বিয়ে করেন, বয়স আছে বিয়ে করার। কারণ জানি একটা মেয়ের সমাজে একা থাকাটা অনেক বার্ডেন, কথা শুনতে হয়। সো বিয়ে করতে হলে অবশ্যই করেন, একটু ব্রেক নেন আগে কিছুদিন, তারপর ভাই একটা ভালো ছেলে দেখে যদি কেউ বিয়ে করতে চায় তাহলেই বিয়ে করেন। নিজের যোগ্যতায় নিজের ভাল লাগলো গিয়ে প্রপোজ দিয়ে বিয়ে করলেন ভাই, এগুলো করতে যান, এগুলো ছেঁচড়ামি। একটু সংযত থাকুন, মহিলা মানুষ হয়েছেন। সো মহিলা মানুষের স্বভাব নিজের মধ্যে রাখুন, পুরুষ মানুষের স্বভাব নিজের মধ্যে আনবেন না, একটু সংযত রাখবেন নিজেকে। দ্যাটস ইট। আমি আপনাকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও করতে পারি, বাট বলে না দর্শক যে একটা জায়গাতে সম্মান বেড়ে যায়। ওই যে একটা ভিডিও খালি দিয়েছিল শারমিন একদিন মুখ খুলে তিশাদের নামে, আমি ওইটাতেই প্লিজড, তারপর সন্তুষ্ট যে অ্যাটলিস্ট ভাই একটা মানুষটা এভাবে করে ফাটাতে পেরেছে আর কি তিশা মিমদেরকে। কেউ কোনো দিন এভাবে কথা বলতে পারেনি তাদের এগেনস্টে, বাট শারমিন পেরেছে। সো এরকম বোল্ড কিছু কথা শুনে আমি ওই দিন শারমিনের প্রতি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম, প্লিজড। এর জন্য আমি ওই দিন বলেছিলাম শারমিনের বড় কোনো ধরনের যদি কোনো ভুল না পাই আমি তাকে নিয়ে কোনো রোস্ট করবো না, কারণ এমনিতে সে রেসপেক্ট আর্ন করেছিল সেই দিন ওই একটা ভিডিও দিয়ে। এই এতটুকুই যে আপনারা বলতে পারেন ভাই কেন শারমিনকে নিয়ে রোস্ট করেন না, কেন কথা কম বলেন কেন। ওই যে বললাম ওই একটা ভিডিও, আপনার একটা মানুষ দেখান যারা তিশাদের বিরুদ্ধে কথা বলেছে, কেউ কোনোদিন বলেনি শারমিন স্টেপ নিয়েছিল। শারমিন বলেছিল দর্শক, ওই ভিডিওটা এখন আমার কানে বাজে, যেভাবে করে সে বলেছিল এইভাবে কেউ কোনোদিন বলে নাই। ওই দিনের পর থেকে তিশা মিম সবার মাথা খারাপ হয়ে গিয়েছে। সো এইভাবে করে কিন্তু শারমিন আমাদেরকে অনেক কিছু জানিয়েছে। সো অ্যাটলিস্ট এতটুকু আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, আমি মনে করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো যাই হোক, সেই জায়গাটা আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন আসি বাপ্পির দিকে দর্শক। তাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যায়। তার মুখ্য কারণ কি, আজকে একটা জিনিস দেখলাম, গতকালকে দেখলাম তানকে নিয়ে বাপ্পি ভিডিও দিয়েছে, আজকে দেখলাম তাবিকে নিয়ে দিয়েছে। কালকে না জানি সে নাজমানটির লাশকে কবর থেকে বের করে নেয়, তাকে নিয়ে ভিডিও দিতে বসে। আমি জানি না, আসলে এটারই হয়তো অপেক্ষায় আছি। আর কি বলবো দর্শক, এর চেয়ে বলার তো কিছু নাই। একটা ছোট্ট তাবিয়া কি বুঝে বলুন? এতদিন বাপ্পি যখন মাইন্ডকে চিপে পড়তো, সে তার মাকে তোতা পাখির মতো কবিতা শিখিয়ে নিয়ে সেগুলো ভাষণ দিতে বলাতো, তার মাকে দিয়ে সে তার নিজের দোষ ঢাকতো। মা তো নেই, গতকালে সে তানকে দিয়ে ঢেকেছে। তান অনেকবার অনেক কিছু বলতে চেয়েছে, বাপ্পি তাকে থামিয়ে দিয়েছে। বাপ্পি তাকে থামিয়ে তারকে কথা বলতে দেয়নি, ভিডিওতে অনেকবার এডিট করে কথা কেটে দিয়েছে। তানের অনেক কথা কেটে দিয়েছে বাপ্পি। আর আজকে শেষ মেরে দেখলাম বাচ্চা তাবিয়া কি বুঝে দর্শক, যার নাক টিপলে দুধ বের হয়, সে বাচ্চা তাবিয়াটাকেও বাপ্পি এবার ছাড়লো না নিজের মেয়েকে দিও। শোনেন, ইট মারলে পাটকেল খেতে হয়। এই যে আজকে আপনি আপনার যে সন্তানদেরকে ধারালো খুর দিয়ে ধার করছেন না, যে মিথ্যা বলা শেখাচ্ছেন খুব সুন্দর করে অভিনয় করে, মনে রাখবেন এই ছুরিটাই ভবিষ্যতে আপনার পিঠের মধ্যে সন্তান দিবে। ঠিক আছে, যেই ছুরি আপনি মানুষের জন্য ধার করছেন সেই ছুরিটা সবার আগে আপনার গায়ে ঢুকবে। আপনি যে সন্তানদেরকে এগুলো শিক্ষা দিচ্ছেন, কী শিক্ষা দিচ্ছে দর্শক? তাবিয়া ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, ছোট্ট বাচ্চা, ওর জন্য নাজমান্ডি কী কী করেছে আমরা সবাই জানি, সবাই দেখেছি। সকালে নাস্তা খাওয়ানো, দুপুরে ভাত খাওয়ানো, বিকেলে নাস্তা খাওয়ানো, রাতে খাবার খাওয়ানো, কী না করেছে দর্শক, পুরোটা তো নাজমান্ডি করেছে। এবং তাবিও তার দাদিকে ভালোবাসতো। একটা সময় তাবি এটাও বলেছে, আমি আমার দাদিকে ছাড়া কোথাও যাব না, আমি আমার দাদির সাথেই থাকবো, এতটা ভালোবাসতো। সেই তাবিয়াকে বাপ্পি কী শিখিয়ে এনেছে আজকে? সেই তাবি আজকে বলছে, আমি দাদির কাছে কিছু খেতে চাইলে, কিছু বললে দাদি খেলে আমাকে বলতো তোর মা নয়, তুই মার কাছে যা, আমাকে জ্বালাচ্ছিস কেন? দর্শক, বিলিভ করেন এই কথাটা তাবিয়া বলতে পারে? আপনারা কি আসলে বিলিভ করেন? আমি দেখলাম কিছু মানুষ বিলিভ করেছে। অলরেডি আমার কাছে কিছু কমেন্ট এসেছে যে কেউ বলছেন যে ভাইয়া তাবিয়া আজকে এটা বলেছে। ভাই, তাবিয়া এটা বলে নাই, বিশ্বাস করেন ভাই। আমি কেমনি বুঝাবো আপনাদেরকে, তাবিয়া কথা বলে নাই। এগুলো তাবিয়ার মনের কথা না, এগুলো বাপ্পিদের শেখানো কথা। এগুলো বাপ্পিরা তাবিয়াকে শিখিয়ে দিয়েছে বলার জন্য, কারণ তার এখন চিপাতে পড়ে গেছে। তো দেখুন, বাপ্পি কথাগুলো তাবিয়াকে দিয়ে কেন বলাচ্ছে? তার মাকে খারাপ বানানোর জন্য। যে আপনাদেরকে বুঝাচ্ছে যে আমার মা আমার তাবিয়াটাকে খাওয়াতে চাইতো না, আমার মা তাবিয়া সামান্য নাচতে চাইলে খোঁটা দিত, তোর মা নয়, তুই তোর মার কাছে চা। চিন্তা করা যায়? তাহলে এই মানুষটা কার জন্য এতদিন কী করলো বলুন? মানে বাপ্পি এখন তার মরা মাকেও ছাড়ছে না, তার নিজের ভিডিও পাবলিসিটি পাওয়ার জন্য, তার নিজের রেপুটেশন ফিরে পাওয়ার জন্য, সে ইনকাম করার জন্য সে তার মরা মাকে নিয়েও মিথ্যাচার করতে বাদ দিচ্ছে না। ভাই, এই টাকাগুলো পেটে কিভাবে যাবে? হারাম হচ্ছে না তো আপনার? হারাম হচ্ছে না তো? একবার ভেবে দেখবেন
যেহেতু হারামের কথা বললাম, আমাকে কিছু মানুষ মাঝে মধ্যে হঠাৎ উটকো কিছু কমেন্ট করেন। সো তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি রোস্টিং জগতে আসার আগেই আমি এটা ক্লিয়ার করেছিলাম, বাট হয়তো নতুন অনেক দর্শক আছেন যারা জানেন না, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। অনেকে রোস্টিং জিনিসটাকে গিবত আকারে ধরেন। আমি সব রোস্টারদের জন্যই বলছি এই কথাটা, সব রোস্টারদের হয়ে কথাটা বলছি। অনেকে রোস্টারদের রোস্টিং ভিডিওকে গিবত করা বলেন ভাই এটা কেন করছেন? প্রথমত বলি, ইউটিউবে অনেকগুলো ভিডিওর ক্যাটাগরি আছে, ভ্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও, ফুড রিভিউ, এরকম অসংখ্য ক্যাটাগরির ভিডিও দেওয়া আছে, ইউটিউব সমর্থন করে। এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে রোস্টিং ভিডিও। এটা ইউটিউব নিজে অথরাইজড, ইউটিউব নিজে এটা পারমিট করেছে। কারণ কি, ইউটিউব বলেছে রোস্টিং ভিডিওর দরকার আছে, কারণ যদি রোস্টিং ভিডিও না থাকে ইউটিউবাররা বিভিন্ন উশৃঙ্খল কাজকর্ম করবে। সো তাদেরকে দমানোর জন্য কিন্তু রোস্টার দরকার। সো মানে ভদ্র সুশীল ভাষায় গালিগালাজ ব্যবহার না করে সবাই রোস্টিং করতে পারবে, এটা ইউটিউব পারমিট করে দিয়েছে। এই জন্য কিন্তু রোস্টিং চ্যানেলগুলো ইউটিউবে ভ্যালিড। সো কেউ এখানে ওই যে রাত বলে না অনুমতি কী দিয়েছে, এখানে ইউটিউব অনুমতি দিয়েছে, আপনি বলার কেউ না। ইউটিউব আপনার বাপের সম্পত্তি না, আপনার মায়ের সম্পত্তি না। ইউটিউব ইন অ্যান্ড অল, এটা অল ইন অল, এটা সবার সম্পত্তি, এটা একটা পাবলিক প্রপার্টি ইউটিউব, ঠিক আছে? সো ইউটিউবে যার যা মন চায় সব বলতে পারবে, এখানে আপনি বলার কেউ না ভাই, আপনি এখানে বলার কেউ না, আপনার মতো মূর্খ লোক এখানে বলার কেউ না, রাজকে বলতে চাই। তো এখানে দর্শক যে গিবতের প্রশ্নটা বলছিলাম, গিবত মানে কি আগে আমি আপনাদেরকে বলতে চাই। গিবত মানে আপনি যদি কারো কোনো বদনাম তার অবর্তমানে তার পিছনে বসে অন্য কারোর সাথে শেয়ার করেন, যেটা সে জানলো না, দেখলো না, শুনলো না, সেটাকে গিবত বলা হয়, এবং সেটা ইসলামে অনেক খারাপ। কিন্তু এই যে আমি যে কথাটা বলছি দর্শক, বাপ্পিকে নিয়ে, বাপ্পির মিথ্যাচার নিয়ে, রাজকে নিয়ে, এগুলোকে আমি আপনাদের সাথে গোপনে গোপনে বলছি, কানে কানে ফিস করছি, নাকি আমি আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে গিয়ে বলছি? আমি একদম ওপেন প্লেসে বলছি। যে জিনিসটা আমি যে বাপ্পির দোষ বলছি সেটা বাপ্পি নিজের কানেও শুনতে পারবে, যেটা আমি রাজের নামে বলছি সেটা রাস্তা নিজের কানেও শুনতে পারবে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড তাদের সামনেই বলছি, আমি ওপেনলি বলছি, আমি নট তাদের পিছনে গোপন করে বলছি। সো গিবদের সংজ্ঞা আগে জানুন ভাই, গিবদের সংজ্ঞা জানুন। গিবদ এটাকে বলে না, এটাকে যেটা বলে মানুষকে শুধরানোর সুযোগ করে দেওয়া। আমি তাদেরকে শুধরানোর সুযোগ করে দিচ্ছি, এগুলো তাদের দোষগুলোকে তুলে ধরছি যেন তারা এগুলো না করে। যারা ভদ্র, যারা ভালো, তারা এগুলোকে শুধরে নেয়, আর যারা লেঞ্জুর বাঁকা কুকুরের মতো, সেগুলো যেমন সোজা হবে না, যেমন বাপ্পি, তিশা, সাবিনা, মিম, এই যে নতুন একটা গজালো রাজ, ঠিক আছে? মানে এদের লেজ জীবন সোজা হবে না, বাঁকাই থাকবে। তো যাক দর্শক, বাপ্পির কথা যেটা বলছিলাম, বাপ্পি আজকে তাবিয়াকে নিয়ে ভিডিও দিয়েছে, এবং সেই ভিডিওতে কিন্তু সে তাবিয়াকে দিয়ে প্রচুর মিথ্যা কথা শিখেছে। তাবিয়া মানে রীতিমতো, আমি একবার দেখছিলাম আর তাবিয়ারটার দিকে তাকিয়ে আমি অবাক দৃষ্টিতে চেয়ে দেখছিলাম যে তাবিয়া তুই কী বলছিস এগুলো? তোর দাদি তোর কতটা ভালোবাসতো, তুই কী বলছিস? পরে বুঝলাম তাবিয়াকে আমি কেন কথা বলবো ভাই, ও তো ছোটো বাচ্চা মানুষ, ও মাটি, একটা মাটিকে আপনি দেখবেন, একটা মাটির নরম মাটিকে আপনি কখনো ফুলদানি বানাতে পারবেন, সেটা দিয়ে পুতুল বানাতে পারবেন, সেটা দিয়ে পাতিল বানাতে পারবেন, সব বানাতে পারবেন, কারণ একটা নরম মাটিকে আপনি যেমন শেপ দিবেন সে তেমন শেপ নিয়ে থাকবে। বাট তাবিয়া তো তাই, নরম মাটির মতো। বাপ্পি তাকে মিথ্যা বলার জন্য শিখিয়ে নিয়ে এসেছে, তাবিয়া সেটা মিথ্যাই বলছে। তাবিয়া তো বুঝতে পারছে না আমার এই কথাগুলো আসলে কীভাবে প্রচার করা হচ্ছে। সে বুঝতে পারবে একদিন, যখন সে অ্যাডাল্ট হবে, বড় হবে, দেখবে আমার বাবা আমাকে এগুলো করিয়েছিল, তখন সে নিজে তার বাবাকে থু থু দিবে, মুখের মধ্যে থু থু দিবে, থু থু। বাপ্পি ভবিষ্যতে তার সন্তানদের কাছ থেকে চরম আকারে লাঞ্ছিত হবে। মিলিয়ে নেবেন দর্শক। আমি একটা জিনিস বুঝতে পারি না, বাপ্পিকে বলতে চাই, এই যে আপনি যে আপনার মৃত মাকে নিয়ে এভাবে বদনাম করছেন, ভিডিও দিচ্ছেন, এবং বাপ্পি তার ভিডিওতে এত পরিমাণে অ্যাড বসাচ্ছে রিসেন্টলি দর্শক, অকল্পনীয়, মানে প্রত্যেক 30 সেকেন্ডে অ্যাড বসাচ্ছে একটা করে, প্রচুর বিজ্ঞাপন আসে তার ভিডিওতে। মানে সে তার মৃত মাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমি জানি না আসলে এদেরকে কীভাবে থামানো যায়, এবং যারা তাকে কমেন্ট করছেন আপনারা প্রত্যেকেই তার পাপের ভাগিদার। যারা তাকে বলছেন ভাই আমারও দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে বাপ্পি ভাই, মনে রাখবেন এই বাপ্পি ভাই যেগুলো ফুটাচ্ছেন না, বাপ্পি ভাই আপনাদের ভিতর থেকে বের হবে একদিন, মনে রাখবেন, ঠিক আছে? মনে রাখবেন, কারণ আপনারা যাদেরকে বাহবা দিচ্ছেন, যাদেরকে অন্যায় করার সুযোগ করে দিচ্ছেন, প্রত্যেকেই সমানভাবে অপরাধী। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, কথাটা কিন্তু সবাই জানেন। দুই দশক অনেক কাল আগে পড়েছিলাম, মানে একটু স্লোলি বললাম যেন মগজ আকারে বের হয়, কারণ অনেক সময় মগজ জিনিস বের হতে চায় না, বাট মনে হয় ঠিক বলেছি, ভুল বলিনি। তো যাই হোক, বাপ্পির এই বিষয়টা আমার কাছে আজকে চরম ঘৃণিত মনে হয়েছে, যে নিজের সন্তানকে দিয়ে ব্যবসা করানো, নিজের সন্তানকে দিয়ে তার দাদির নামে মিথ্যা কথা শিখিয়ে বলানো। সো অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, অনেকে ভুল ভেবেছিলেন যে বাপ্পি মনে হয় মানে তাবিয়া মনে সত্যি বলছে, আসলে সত্যি বলছে না, তাবিয়াকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে, আর কিছুই না দর্শক, দ্যাটস ইট।
তো যেহেতু ভিডিওটা শেষ করবো, এখন আমি আপনাদেরকে দর্শক সেই রেফারেন্সটুকু দিয়ে দিচ্ছি, যে রেফারেন্সটুকু আপনারা শুনলে রাজের সেই ফুটেজটুকু দেখতে পারবেন। যদি আপনারা কেউ রাজের চ্যানেলে গিয়ে খুঁজে না পান বা দেখতে না চান, বা রাজ যদি ভিডিওটা কোনো কারণে ডিলিট করে দেয়, আমাকে পার্সোনালি বলবেন, আমার কাছে রেকর্ড করা আছে, আমি সেই ভিডিও ফুটেজটুকু আমি আমার পার্সোনাল চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আপনারা রাজের চ্যানেলে যাবেন, এই আর ড্রিম লাইফ, সেখানে গিয়ে একটা জাস্ট গতকালকের ভিডিও দেখবেন, টাইটেলটা এরকম যে আমার নামে ভিডিও দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে, ঠিক আছে, এরকম একটা টাইটেলের ভিডিও আছে। সেই ভিডিওটা ওপেন করবেন, ঠিক 14 মিনিট 5 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। 14 মিনিট 5 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন, এক্স্যাক্ট আমি যে টাইমটা বলছি 14 মিনিট 5 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন, 14 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত দেখবেন, 10 সেকেন্ড দেখবেন। মেন ঘটনাটা ঘটেছে 14 মিনিট 10 সেকেন্ডের পর। তারপর আমি 5 সেকেন্ড আগে কেন বললাম, তাহলে জিনিসটুকু আপনার ফুল বুঝতে পারবেন। 14 মিনিট 5 সেকেন্ড থেকে শুরু করে 14 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত 10 সেকেন্ডের ভিডিওটুকু খালি মাত্র দেখবেন। রাজা যে এক্সপ্রেশন, তার যে বাচনভঙ্গি, তার যে চেহারাটা খালি একটু দেখবেন দর্শক, কীভাবে করে কথা বলছে, লাগায়। একটা সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে কথা বলে কিনা আমি জানি না, বাট হ্যাঁ, আমি রাস্তাতে বিভিন্ন জায়গায় দেখি, অলিতে গলিতে দেখবেন, মেইন রোডে অনেক সময় মাঝরাতের দিকে অনেক ছেলে পেলে বসে থাকে যারা খুব বাজে অভ্যাসে আসক্ত থাকে। তারা দেখবেন তাদের সাথে কথা বলতে গেলে তারা এইভাবে করে কথা বলে, তাদের চেহারার এক্সপ্রেশন এরকম হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, কেমন একটা ভাব থাকে। রাজের মধ্যে আমি সেই জিনিসটা পেয়েছি দর্শক। মানে রাজ ওই কথাটা বলছিল আর বলছিল আমাকে দিয়ে সবাই দাঁড়িয়েছে, মানে এরকম কথা কেউ জীবনও বলবে না, যা আমাকে দিয়ে দাঁড়িয়েছে। ভাই, আপনি এসেছেন 1 বছর হলো, আর শারমিন এসেছে আরও কয়েক বছর আগে, আমি এসেছি আরও 6 বছর আগে। আপনাকে দিয়ে মানুষ কেমনে দাঁড়ালো? এটা কোন ধরনের গাঁজাখুরি কথা হলো দর্শক? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আপনারা ফুটেজটা দেখে আমাকে অবশ্যই ফিডব্যাক কমেন্ট করবেন যে আমি কথাটা ভুল বলেছি কিনা, বা আমি ভুল একটা কনসেপ্ট নিয়ে আসি কিনা, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।